হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিও সেশনে কোনো সাবজেক্টের টপিক নিয়ে আলোচনা হবে না। আলোচনা হবে সেই সমস্ত স্টুডেন্টসের সারা বছরের জার্নি নিয়ে যারা 14ই মে তাদের সারা বছরের কষ্টের ফল হাতে পেল, অর্থাৎ 12 ক্লাসের স্টুডেন্ট। সেই রকমই একজন কৃতী ছাত্রীকে আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি, অঙ্কনা, যে শুধুমাত্র এসবি একাডেমির গর্ব নয়, তোমাদের আড়ংঘাটারও গর্ব। তার কারণ আড়ংঘাটার গার্লস স্কুল ও অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্ত স্কুলগুলো আছে সব স্কুলের মধ্যে হাইয়েস্ট মার্কস অঙ্কনা পেয়েছে, প্রায় 92% নাম্বার। তো অঙ্কনার কাছ থেকে আজকে আমরা জেনে নেব ওর জার্নি, ওর কিছু ইউনিক মেথড যেগুলো তোমরা তোমাদের পরবর্তী এক্সামগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তো সবার আগে জেনে নেব অঙ্কনার পুরো নাম, কোন স্কুলে পড়তো আর কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে। আমি অঙ্কনা বিশ্বাস, আড়ংঘাটা গার্লস হাই স্কুল থেকে সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলে আমার প্রাপ্ত নম্বর 459, প্রায় 91.8%। আমার প্রত্যেক বিষয়ের প্রাপ্ত নম্বর বাংলাতে 90, ইংরাজিতে 90, ভূগোলে 91, পলিটিক্যাল সায়েন্সে 91 এবং ইভিএসে 97। আচ্ছা, তুই কি এই রকম রেজাল্ট আশা করেছিলি নাকি আরও বেটার আশা করেছিলি? না, আমি ভেবেছিলাম যে 450 হয়তো ক্রস করবে, কিন্তু তার বেশি খুব একটা আশা করিনি, বা টপ করব সেটাও ভাবিনি। আচ্ছা, তাহলে তোর কোন সাবজেক্টে হাইয়েস্ট নাম্বার হলো? আমার ইভিএস মানে পরিবেশবিদ্যায় হাইয়েস্ট নম্বর হয়েছে 97। আচ্ছা আচ্ছা, তো আমি যতদূর জানি তুই প্রত্যেকটা সাবজেক্টে এখানে পড়তিস? হ্যাঁ একদম। আর বাড়ির লোকজনের কেমন রিয়াকশান? হ্যাঁ, যখন রেজাল্ট দেখি মা বাবা দুজনেই পাশেই ছিল, তারা খুশিই হয়েছেন, আমিও খুশি হয়েছি। আচ্ছা, এবার বল তুই প্রত্যেক দিন অ্যাভারেজ কত ঘন্টা পড়াশোনা করতিস? আমি ওইভাবে সময় অনুযায়ী বা ঘন্টা অনুযায়ী পড়তাম না, আমি কোয়ালিটি টাইমকে বেশি গুরুত্ব দিতাম। মানে একটা সাবজেক্ট পড়ছি, সেটা বেশি কত ঘন্টা পড়লাম সেটা দেখতাম না, কতটা মন দিয়ে পড়ছি বা কতটুকু আমি রপ্ত করছি সেটার উপর বেশি জোর দিতাম। একদম নাইস। আচ্ছা, আর মোটামুটি রিভিশনের জন্য কতটা সময় দিতিস আর নতুন টপিকের জন্য কতটা সময় দিতিস? হ্যাঁ, 60% মতো আমি নিউ টপিক নিয়ে পড়তাম, আর 40% মতন আমি পুরনো যেগুলো আছে রিভিশন করতাম। এই মেথডেই আমি প্রায় প্রথম থেকেই পড়েছি। আচ্ছা, আর এই যে নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, তো এই নতুন সেমিস্টার সিস্টেম তোর কাছে বেশি সহজ লাগছে নাকি মাধ্যমিকের সেই সিস্টেম, যে সিস্টেমে তোরা পরীক্ষা দিয়েছিস? হ্যাঁ, ব্যক্তিগতভাবে বলতে গেলে সেমিস্টার সিস্টেম অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য সুবিধাজনক হলেও কিন্তু এত আমাদের শর্ট টাইমে প্রায় মানে বিষয়গুলোকে আত্মস্থ করতে বা গভীরে যেতে আমাদের অসুবিধাই হচ্ছে। মনে হচ্ছে যেন এই টপিকটা আরেকটু গভীরে গিয়ে পড়লে ভালো হতো, সেটা আমরা করতে পারছি না, ফলে নানান অসুবিধাই হচ্ছে। আচ্ছা, আর এই থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের মধ্যে কোন সেমিস্টারটা সহজ লাগলো বেশি তোর কাছে? আমার কাছে ফোর্থ সেমিস্টারটাই বেশি সহজ লেগেছে, যতই টাইম কম থাকুক, কারণ এখানে আমাদের সৃজনশীলতাগুলোকে আমরা প্রকাশ করতে পেরেছি, নিজের ক্যাপাসিটিগুলোকে আরও ভালো করে বিভিন্ন অ্যাপ্লিকেশন করতে পেরেছি, তাই ফোর্থ সেমটা আবার বেশি ভালো লেগেছে। আচ্ছা, আর এই সমস্ত সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্ট বেশি স্ট্রং ছিল তোর? স্ট্রং বলতে জিওগ্রাফি, ইভিএস, ইংলিশ এগুলো স্ট্রং ছিল। আচ্ছা, আর কোন সাবজেক্ট ডিফিকাল্ট লাগতো? হিস্ট্রিটা আমার ডিফিকাল্ট রাখতো। কিভাবে ওভারকাম করলে হিস্ট্রির ভয়টাকে? যেই পার্টগুলো হিস্ট্রির খুব কঠিন লাগতো সেগুলো আমি বারবার অধ্যাবসায় করেছি, বা বারবার রিভিশন, যখন ক্লাস টেস্ট নিতেন তখন সেগুলোকে আরও বেশি করে পড়া, বা যেগুলো ভুল হচ্ছে সেগুলো গুরুত্ব দিয়ে পড়া, এইভাবেই আমি ওভারকাম করেছি। আচ্ছা, আর যে মক টেস্টগুলো পাওয়া যায় সেগুলো নিশ্চয়ই ইউজ করেছিস? হ্যাঁ। সেগুলো কি একদম প্রথম থেকেই শুরু করেছিস দেওয়া নাকি পরীক্ষার আগের 1-2 মাস ফলো করেছিস? না, প্রথম থেকে আমি টেক্সট বুককে বেশি গুরুত্ব দিয়েছিলাম, তারপরে পরীক্ষার 1-2 মাস আগে থেকে আস্তে আস্তে যে কীভাবে প্যাটার্ন আসছে সেগুলো ফলো করতে শুরু করেছিলাম। একদম। আর ইউজুয়ালি স্টুডেন্টদের মধ্যে একটা বড় প্রবলেম এখন দেখা যাচ্ছে যে মোবাইল ভীষণ ইউজ করছে ওরা, মোবাইলের ডিস্ট্রাকশন সব থেকে বড় প্রবলেম, এটা তুই কীভাবে ওভারকাম করলি? হ্যাঁ, কিছু পেতে গেলে স্যাক্রিফাইস করতেই হবে। এবার আমি আমার প্রয়োজন মতন পড়তাম, তারপরে একটা রিল্যাক্সেশনেরও ব্যাপার ছিল, সেইটুকুনি দেখতাম, বাদ বাকি সময় আমি ফোন যে খুব একটা মানে লাস্ট 6 মাস খুব একটা ইউজ করিনি। আচ্ছা আচ্ছা, প্রিপারেশান চলাকালীন কোনো সময় হতাশ হয়ে পড়েছিস? আর সেই ক্ষেত্রে কি পদ্ধতি অ্যাপ্লাই করে আবার পড়াশোনাতে ফিরে এসেছিস?
হ্যাঁ, হতাশ হয়ে পড়েছি যখন একটু ক্লাস টেস্টে নম্বরগুলো কম আসতো, মনে হতো যে না, পারবো না। কিন্তু তারপরেই ভেবেছি যে চেষ্টা করলে কি না সম্ভব, তাই আবার নতুন করে পড়া আরম্ভ করেছি। যেগুলো ভুল হচ্ছে সেগুলোই বারবার দেখেছি। আচ্ছা, এবার বল কে বা কি, কোন পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার ব্যক্তির নাম বলতে পারিস, কিংবা কোন জিনিস তোকে সারা বছর পড়ার জন্য মোটিভেট করেছে? আমার মা সবসময় পাশে ছিলেন। তাছাড়াও একাডেমির বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা সব সময় আমাকে মোটিভেট করেছে। আমার উপর ক্লাসের দাদা দিদিদের থেকেও আমি মোটিভেশন পেয়েছি। এইভাবেই। আচ্ছা, আর পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাওয়ার পরে ব্রেকের সময় কি করতিস ইউজুয়ালি? যখন আমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতাম, তখন আমি আবৃত্তি করতাম বা ছবি আঁকতাম, গান শুনতাম। কিন্তু এমন না যে তখনই মোবাইল ধরতাম, কারণ ওটা একটা ডিস্ট্রাকশনের পয়েন্ট ছিল। একদম। আচ্ছা, আর তুই ফিউচারে কি হতে চাস? বর্তমান পরিস্থিতির সাপেক্ষে দাঁড়িয়ে আপাতত নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাই। এইবার সিভিল সার্ভিসের দিকে যাওয়ার ইচ্ছা আছে। একদম, বাহ, খুব ভালো। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে এসবি একাডেমিতে তুই প্রত্যেকটা সাবজেক্টে পড়েছিস, তো এসবি একাডেমির কোন কোন বিষয়গুলো তোর কাছে ভীষণ হেল্পফুল লেগেছে? এসবি একাডেমির যেই অধ্যায় ভিত্তিক ক্লাস টেস্টগুলো, সেগুলো আমার খুবই উপকারে লেগেছে। এছাড়াও দিদি দাদাদের যে একটা টাইম ম্যানেজমেন্ট, সেটা পরীক্ষার হলের একটা প্রেশার সামলাতেও অনেক হেল্পফুল ছিল। এইভাবে খুবই উপকার পেয়েছি। আচ্ছা, এই যে অধ্যায়ভিত্তিক ক্লাস টেস্টগুলো নেওয়ার পরে খাতা যখন দেওয়া হতো, বেশিরভাগ স্টুডেন্ট কি করে এখন, অনেকেই ইগনোর করে। তো সেই ক্ষেত্রে মানে যেই নাম্বারগুলো কাটা যাচ্ছে সেই নাম্বারগুলো তুই কিভাবে আর কি আবার পরের পরীক্ষাতে গেইন করার চেষ্টা করেছিস? যখনই কোনো বিষয়ে একটা পরীক্ষা হতো, যখন রেজাল্ট বেরোতো, তারপরে সেইগুলোকে নিয়ে আবার চর্চা করা বা কোথায় ভুল হচ্ছে সেই নোটসটাকে কীভাবে মডিফাই করব, সেইগুলো নিয়েই আরও পড়েছি। এভাবেই। একদম। আচ্ছা, এবার বল যারা আর কি তোর মতো নাম্বার তুলতে চায় কিন্তু পারে না, আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা চেষ্টা করে কিন্তু তবুও সেই রকম লেভেলে যেতে পারছে না, তাদেরকে কি সাজেস্ট করবি? একদম প্রথম থেকেই পড়তে হবে, সমানভাবে পড়তে হবে। আর যেমন যেমন যেভাবে দাদা দিদিরা পড়া দিয়েছে, আমি সেভাবেই করার চেষ্টা করেছিলাম। এইভাবে যদি কনসিস্টেন্সি মেনে আমরা চলতে পারি, অবশ্যই ফল ভালোই হবে। আচ্ছা, এবার কিছু কোশ্চেন থাকবে, একদম এক কথায় উত্তর দিবি। যে স্টুডেন্টদের সব থেকে যেটা বাজে অভ্যাস, যেটা আগে ত্যাগ করা উচিত? রাত জেগে মোবাইল ঘাটা। একদম। আচ্ছা, আর তোর ফেভারিট সাবজেক্ট কি আরেকবার বল? জিওগ্রাফি আমার ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, আর কোন সময় স্টাডি করাটাকে তুই বেশি প্রেফার করিস, নাইট স্টাডি না মর্নিং স্টাডি? আমার মতে মর্নিং স্টাডিটাই আমি বেশি প্রেফার করি, কারণ একটা ফ্রেশ মাইন্ড থাকে। আর রাতে বেশিক্ষণ পড়লে পরবর্তীকালে সকালবেলায় যে পড়াগুলো থাকে, পড়তে গিয়েও একটা এনার্জির ব্যাপার থাকে, সেই এনার্জিটা আসে না। ফলে তখন একটা ক্লান্তি ভাব আসে। তাই আমি মর্নিং স্টাডিটাকেই বেশি প্রেফার করি। একদম। আর তোর কাছে এক কথাই সাকসেসের সিক্রেট কি? কনসিস্টেন্সি অ্যান্ড পেশেন্স। এই দুটো যে ফলো করবে একদম সারা বছর ধরে, অবশ্যই সে সাকসেস পাবেই। তো স্টুডেন্ট, তোমরা সবাই শুনলে অঙ্কনার স্ট্র্যাটেজি, তোমরা অবশ্যই এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে তোমাদের আপকামিং যে এক্সামগুলো আসছে। আর এই রকমই মানে স্ট্র্যাটেজি মানে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর অঙ্কনাকে জানাই অনেক অভিনন্দন, আর তার পাশাপাশি ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ।